আমরা পড়ছি আইন আদালত বাড়ি লিখিত ফাইনাল টাচ নোট হতে পার্ট 2। পার্ট 1-এ আমরা প্রাথমিক বিষয়সমূহ কিন্তু গত ক্লাসে শিখে ফেললাম ইতিপূর্বে। এখন আমরা কি সিভিল ড্রাফটিং শিখবো, তাই না? প্রাথমিক জি বিষয়সমূহ শেখা হয়ে গেল, ড্রাফটিং কি, ফরম্যাট কি, কি ক্যাটাগরির, এটসেট্রা এটসেট্রা। সেগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল কিনা ভাই? জি স্যার জি এবার সিভিল ড্রাফটিং, দেওয়ানি আদালত নির্ধারণ। ভাই মামলার প্রথমে আমরা কি হেডে, প্রথমে মামলা মানে কোন আদালতে করব সেই মোকাম বা ফোরাম লিখতে হবে না আদালতের নাম? জি জি মুসাবিদা বা ড্রাফটিং এর প্রথমে সঠিক নিয়মে সঠিক আদালতের নাম লিখতে হবে। আদালতের নাম লিখতে ভুল হওয়া মানে কি গোড়াই গলদ হয়ে গেল, তাই না? জি দেওয়ানি আদালতের নাম নির্ধারণের ক্ষেত্রে 3টি বিষয় আপনাকে জানতে হবে। 3টি বিষয় কোত্থেকে জানবেন? এই নিচের এখান থেকে জানবেন। এমসিকিউ ক্লাসে আমি শিখেছি, এবং প্রশ্নের মধ্যে কি লেখা আছে প্রশ্নের তথ্য থেকে আপনাকে নির্ধারণ করতে হবে কি আদালতের নাম দেবো। অনেক সময় আদালতের নাম ইচ্ছা মতো দেওয়া যাবে, অনেক সময় প্রশ্নের মধ্যে আদালতের নাম উল্লেখ করা থাকে, থাকে না ভাই? জি স্যার জি আর্থিক, স্থানীয় ও বিষয়বস্তু এখতিয়ার। আর্থিক মানে পিকুনিয়ারি জুরিডিকশন, স্থানীয় মানে টেরিটোরিয়াল জুরিডিকশন, বিষয়বস্তু মানে সাবজেক্ট ম্যাটার জুরিডিকশন। এই 3টা জুরিডিকশন যদি আপনি না জানেন, না বুঝেন, আপনি আদালতের নাম নির্ধারণ করতে পারবেন না, বাস্তবে হোক বা পরীক্ষার খাতায় হোক। দেওয়ানি আদালতের আর্থিক এখতিয়ারগুলো কি কি? সিভিল জজ আদালত 1 টাকা থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত সিভিল জজের কাছে আমরা মামলা করব। যদি মামলায় উল্লেখ করা থাকে সম্পত্তির ভ্যালু 14 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা, আমরা সিভিল জজ উপরে লিখবো, তাই না? জি 15 লক্ষ যদি প্লাস হয়ে যায়, মানে 15 লক্ষ 1 টাকা হতে 25 লক্ষ টাকা পর্যন্ত, তখন আর সিভিল জজ লিখলে মামলার আর্জির শুরুতেই ভুল হয়ে যাবে, তখন লিখতে হবে সিনিয়র সিভিল জজ। এখন কেউ সহকারী জজ, সিনিয়র সহকারী জজ লিখবেন না, নভেম্বর থেকে পরিবর্তন হয়ে সহকারী হয়ে গেছে সিভিল, ওকে? জি জি যুগ্ম জেলা জজ আদালতে 25 লক্ষ প্লাস থেকে সীমাহীন, মানে এটা আলটিমেট কোটি কোটি টাকার সম্পত্তি হলেও যুগ্ম জেলা জজ আদালতেই মামলা ফাইলিং করতে হবে। তার মানে টাকা কত হলে কোন কোর্টে যাব, সম্পত্তির মান, ঠিক আছে? এটাকে জি তাইদাদ স্যার বা পিকুইনিয়ারি জুরিডিকশন, আর্থিক এখতিয়ার। দেওয়ানি আদালতের স্থানীয় এখতিয়ার, এটা কোন এলাকার সম্পত্তি তার উপর ডিপেন্ড করে। কোন জেলার প্রতিটি থানা বা উপজেলার জন্য একটি সিভিল জজ আদালত বা সিনিয়র সিভিল জজ আদালত নির্ধারিত থাকে, এলাকা ভিত্তিক। অপরদিকে মেট্রোপলিটন এলাকার জন্য এক বা একাধিক সদর সিভিল জজ। মেট্রোপলিটন এলাকা মানে সদর এলাকা ধরা হয়, আলাদা জি আলাদা থানার জন্য আলাদা থাকে না। জাস্ট সদর বললেই সকল সদর এলাকার, মেট্রোপলিটন এলাকার সম্পত্তির জন্য সিভিল জাজ। সদর সিনিয়র সিভিল জাজ, তাহলে সিনিয়র কখন হবে? ওই যে 15 প্লাস হয়ে গেলে, তাই না? জি নির্ধারিত থাকে, অর্থাৎ সিভিল জজ আদালত, সিনিয়র সিভিল জজ আদালতের স্থানীয় এখতিয়ার থানা উপজেলা পর্যন্ত বিস্তৃত। সিভিল জজ আদালত, সিনিয়র সিভিল জজ আদালত নির্ধারণের জন্য মোকদ্দমার নালিশি বিষয়বস্তুর মূল্যের মাধ্যমে আর্থিক এখতিয়ারের পাশাপাশি, আর্থিক এখতিয়ার থেকে সিনিয়র হবে না, শুধু সিভিল জজ হবে সেটা তো বুঝলাম আমরা, কিন্তু বিষয়বস্তুটি মানে সম্পত্তিটি কোথায় অবস্থান, কোথাকার সম্পত্তি, কোন জেলার সম্পত্তি, কোন থানার উপজেলার সম্পত্তি, কোথায় থাকে, খতিয়ানে থাকে না ভাই, অমুক উপজেলার জি জি অমুক মৌজার। জি জি বাদীর ঠিকানা, বসবাসের স্থানের মাধ্যমে স্থানীয় এখতিয়ার জানতে হবে। আচ্ছা, যদি এটা পারিবারিক মামলা হয়, তাহলে বাদীর এই যে ঠিকানা, সেই ঠিকানাতে বাদী মামলা করবে, তাই না? সেটা স্থানীয় এখতিয়ার, জি মানে ঘটনার বিষয়বস্তু যেখানে সেখানে। আবার যুগ্ম জেলা জজ আদালতের স্থানীয় এখতিয়ার জেলা পর্যন্ত বিস্তৃত, মানে রাজশাহী জেলার যতগুলো মামলা সব যুগ্ম জেলা জজ আদালতে হবে। এটা সদরেরও আবার সদরের বাইরেও, এখানে থানা, সকল থানা সকল কাভার করবে। কখন? 25 লক্ষ প্লাসের ক্ষেত্রে, তাই না? জি একটি জেলার মেট্রোপলিটন ও অন্যান্য সকল থানার জন্য এক বা একাধিক যুগ্ম জেলা জজ। একটি জেলার আচ্ছা আচ্ছা মেট্রোপলিটন ও অন্যান্য সকল থানার জন্য এক বা একাধিক যুগ্ম জেলা জজ আদালত থাকে সিভিল ক্ষেত্রে। আমরা সিভিল ড্রাফটিং পড়ছি কিন্তু, তাই না? তাই ক্রিমিনাল জি নিয়ে কথা হচ্ছে না, এখন দায়রা জজ নিয়ে কথা হচ্ছে না, ম্যাজিস্ট্রেট কোর্ট নিয়ে কথা হচ্ছে না। দায়রা জজ, ম্যাজিস্ট্রেট কোর্ট সেগুলো কি ক্রিমিনাল ড্রাফটিং এর একটা বিষয়, হ্যাঁ। জি আসসালামু হ্যাঁ, আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি লাইনে আসছিলেন, আমার ক্লাসের স্টাইল এখনো জি ধরতে স্যার। পারেননি। ক্লাসে আসার পরে হ্যাঁ, আগে আগে আমার নোট দেখা যাবে, তারপরে আমার ভিডিও অডিও অনের জন্য একটু সময় নিই আমি,
কারণ সবাই আসুক তারপরে কথা শুরু আহ, করি, তাই না? জি স্যার। বলেন। আমার স্যার তিনটা কোশ্চেন। এক নাম্বার হলো এই যে যুগ্ম জেলা জজ পর্যন্ত দিছেন, এটা কি জেলা জজ নাই সিভিল মামলার ক্ষেত্রে? জেলা জজের কাছে ডিরেক্ট ফাইলিং হয় না, তো আমরা ড্রাফটিং শিখছি। আমরা কোর্ট ও পরিচিতি শিখছি আচ্ছা না, আচ্ছা আমরা ড্রাফটিং শিখছি। জেলা আচ্ছা। জজের কাছে সরাসরি এটা মামলা করা না, যায় না, হ্যাঁ। তার মানে জেলা জজ আছে, বাট এখানে যুগ্ম জেলা জজ পর্যন্ত আহ, করা যায় মামলা। আমরা একটু আগে কি দেখলাম? সিভিল জাজ, সিনিয়র সিভিল জাজ, যুগ্ম জেলা জজ, এই কোর্টগুলো মানে মামলা গ্রহণ করে, ফাইলিং নাই। বুঝতে জি স্যার, পেরেছেন? জি জেলা স্যার। জজ তো ফাইলিং নেয় না, জি স্যার, অতিরিক্ত জেলা জজ ফাইলিং নেয় না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। আরেকটা কোশ্চেন হলো শিওর। মেট্রোপলিটন এলাকায় এই সিভিল জজ আদালতের পাশে সদর সদর লাগাইতে হয় নাকি? মেট্রোপলিটন এলাকা হলে সদর লাগাতে হবে সিভিল এবং সিনিয়র সিভিলের ক্ষেত্রে, কারণ সেখানে থানার নাম জি উল্লেখ স্যার, করার সুযোগ নেই। মানে সকল জি থানা স্যার, সদর জি এলাকার স্যার। জন্য। জি স্যার, মানে মেট্রোপলিটন এলাকা লাইক ঢাকা কোর্টে তো দুইটা, একটা হলো ঢাকা জেলা আর একটা হলো ঢাকা মেট্রোপলিটন এরিয়া। তার মানে মেট্রোপলিটন ঢাকা সিটির মধ্যে হলে দিতে হবে সদর সিভিল জজ আদালত, এক্স্যাক্টলি তাই। এরকম নাকি স্যার? এক্স্যাক্টলি। আর যুগ্ম জেলা যুগ্ম জেলা জজ এর আন্ডারে মেট্রোপলিটনও আবার টোটাল ঢাকা জেলাও। অল ইন ওয়ান। উনি মেট্রোর বাইরে মেট্রোর ভিতরে, মানে ঢাকা মেট্রো ঢাকা নন থ্যাংক মেট্রো ইউ স্যার, উভয়। থ্যাংক ইউ স্যার, এই নোট থ্যাংক ইউ আপনাকে স্যার। খুব ভালোভাবে কোর্ট শিখিয়ে দিল না? 6 মাসেও কিন্তু এগুলো শেখা যায় না জি কোর্টে স্যার, গিয়ে। জি, জি স্যার, জি স্যার, থ্যাংক এগুলো ইউ স্যার। কিন্তু যারা নতুন শিক্ষানবিশ কোর্টে যান 6 মাসে কিন্তু এগুলো শেখা যায় না। ঠিক বললাম আজহারুল জি সাহেব? স্যার, জি স্যার, জি তাহলে আপনার স্যার। উই আর ড্রাফটিং। সো লাকি স্যার যে আপনার মতো লার্নেট আমরা পেয়েছি স্যার। না আই এম এখানে, রিয়েলি সো লাকি, আই এম ফিলিং। না এখানে আমি প্র্যাকটিস করি, যা বুঝি স্বচ্ছভাবে বোঝার চেষ্টা করি। আমি যে আহামরি অনেক কিছু জানি তা না, আমি স্বীকার করছি। আমি অল্প জানি, কিন্তু যতটুকু জানি ততটুকু আমি অন্যকে দেওয়ার অ্যাবিলিটি রাখি। এটা আমার সুনাম করতে পারেন। আমি যা জানি এটা অন্যকে খুব সহজ ভাষায় উপস্থাপন করার আমার যোগ্যতা তৈরি হয়েছে, কারণ আমি 27 বছর যাবত টিউশনি করাই। 1-2 বছর না, 27 বছরের অভিজ্ঞতা আমার। এবং ড্রাফটিং রিলেটেড, আপনার ড্রাফটিং এর বড় বড় বই আছে, হ্যাঁ। আবার ড্রাফটিং রিলেটেড আপনার কি আছে মার্কেটে, গাইডগুলো আছে, গাইডেও ড্রাফটিং দেওয়া আছে, কিন্তু দেখেন এটা একটা মোটা বই আছে না, দেখা যাচ্ছে, সাউদ হাসান সাহেবের, জি হ্যাঁ। স্যার, এটা বিশাল মোটা একটা ড্রাফটিং এর বই, হ্যাঁ। তো এরকম বেশ কয়েকটা ড্রাফটিং এর বই আমার কাছেও আছে, কিন্তু এই কোনো ড্রাফটিং এর বইয়েও এই যে প্রাথমিক যে আলোচনা, আপনাকে ক্যাটাগরি শেখানো, আপনাকে কোড শেখানো, তারপরে আপনার যে জিনিসগুলো প্রাথমিক বিষয় শিখালাম, মানে বেসিক্স গুলো নাই কোথাও। বেসিক্স গুলো কোথায় পাবো? ওই কোর্টে আপনাকে 6 মাস, 1 বছর, 2 বছর ঘুরে ঘুরে প্র্যাকটিক্যালি নলেজগুলো অ্যাকিউয়ার করতে হবে। তো আমি এটা অনুভব করে আমার গত ব্যাচের স্টুডেন্টরা দেখি যে পরীক্ষার খাতায় শুধু ভুল করে, আদালতের নাম ভুল করে, প্রশ্নর যেখানে আর্জি সেখানে আবার কি মামলা নম্বর দিয়ে দেয়। মানে দেখি যে তারা মাথা মুন্ডু কিছুই জানে না ড্রাফটিং এর। তখন আমি চিন্তা করে করে তাদের জন্য ফাইনাল টাচ নোট প্রথম সংস্করণ দিয়ে দিলাম গত বছরের জুন মাসে, 25 সালের। এবং ওই যে ফাইনাল টাচ নোট পড়ে তারা খুব উপকৃত হয়েছে। এবং তারই ধারাবাহিকতায় এই ফাইনাল টাচ দ্বিতীয় যে এডিশন, দ্বিতীয় সংস্করণ, এটা আরো ইমপ্রুভ করেছি। এবং আমি প্রতি বছর প্রতিনিয়ত ইমপ্রুভ করি। বুঝতে পেরেছেন? তো জি ধন্যবাদ। আপনি বুঝতে পারলে, আপনি পাশ করলে আমার আরো বেশি ভালো লাগবে। হ্যাঁ, আমার স্টুডেন্টরা পাশ করে, আমার স্বপ্ন একটা, যে ভবিষ্যতে যদি কোনো কোর্টে যাই আমি, হ্যাঁ, যেমন কামরুজ্জামান ভাইয়ের, যদি বাগেরহাটে কখনো যাই, কামরুজ্জামান ভাইয়ের টেবিলে বসে কামরুজ্জামান ভাইয়ের সাথে 1 কাপ কফি খাবো, এতটুকুই আমার দরকার, আর কিছু না। বুঝতে পেরেছেন? আল্লাহ সে তৌফিক দিক স্যার। এই আল্লাহ। ভালোবাসাটুকুই দরকার, যে আমি ওনার কোর্টে যদি কখনো যাই, 2 বছর, 3 বছর, 5 বছর বা 10 বছর, প্রতিটা স্টুডেন্টের কোর্টে আমার যাওয়ার স্বপ্ন আছে। হ্যাঁ, আমি প্রতিটা বারে ভিজিট করব, এটা আমার স্বপ্ন। যাব এবং আমার স্টুডেন্টরা যদি আমার সাথে সাক্ষাৎ করে সৌজন্যমূলকভাবে, একটু গল্প হবে, হ্যাঁ, সৌজন্য সাক্ষাৎ হবে, 1 কাপ কফি খাবো, হ্যাঁ, শিক্ষক হিসাবে, এটা আমার স্বপ্ন। তাহলে এটার জন্য আমার স্টুডেন্টদেরকে অ্যাডভোকেট আগে হতে হবে, তাই না? এবং এই জি অ্যাডভোকেট স্যার। করার জন্য আমার যত পরিশ্রম করা লাগে আমি করছি।
তাহলে আমরা স্থানীয় এখতিয়ার আর আর্থিক এখতিয়ারের মিলে কিন্তু কোর্ট চিন্তা করছি, এটা বেসিক্স হয়ে যায়, কিন্তু আরো একটা এখতিয়ার আমাদের জানতে হয়, সেটা অনেকে বোঝে না, সেটা বুঝিয়ে দিচ্ছে। দেওয়ানি আদালতের বিষয়বস্তু এখতিয়ার বা সাবজেক্ট ম্যাটার এখতিয়ার। দেওয়ানি আদালতের নাম নির্ধারণের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বিষয়ে, হ্যাঁ, বিশেষ প্রকারের মোকদ্দমা, কিছু কিছু বিশেষ প্রকারের মোকদ্দমা গ্রহণের আদি এখতিয়ার সম্পন্ন আদালতের বিষয়বস্তু এখতিয়ার জানা জরুরি। যেমন সাকসেশন সার্টিফিকেট, উইল প্রবেট, অর্থ মোকদ্দমা ইত্যাদি। আজহার সাহেব, আবার আপনি হাত উত্তোলন করবেন, আপনাকে একটু আমি লাইনে নিব। এই মোকদ্দমার আদি এখতিয়ার জেলা জজ আদালতের এখতিয়ারভুক্ত। আজহার সাহেব, লাইনে আসবেন। হ্যাঁ, মোহাম্মদ আজহারুল ইসলাম, লাইনে আসেন প্লিজ। জি স্যার, জি স্যার। আপনি একটু আগে লাইনে এসেছিলেন, যে প্রশ্ন করেছিলেন, আরেকটা জেলা জজ জি সম্পর্কে স্যার, কথা বলেছিলেন, সেটার উত্তর এখানে আছে। জি স্যার। কি বলছি, বিষয়বস্তু এখতিয়ার মানে কিছু কিছু এক্সেপশনাল কেস থাকে, যেগুলো আবার জেলা জজ ফাইলিং ডিরেক্ট নেন। কি নেন? জেলা জজের কাছে ফাইলিং করা যায় কোন সাকসেশন মামলা। হ্যাঁ, একজন জি স্যার, একজন ব্যক্তি মারা গেছেন, তার ওয়ারিশরা ব্যাংক থেকে টাকা তুলতে পারছে না, বলছে, ব্যাংক বলছে যান আদালত থেকে একটা কি ওয়ারিশন সার্টিফিকেট নিয়ে আসেন। এটা চেয়ারম্যান মেম্বারকে দিয়ে হবে না, হ্যাঁ, মেয়রের সার্টিফিকেট হলে হবে না। কার সার্টিফিকেট লাগবে? আদালতের সাকসেশন সার্টিফিকেট লাগবে। তো সাকসেশন মামলা ওয়ান জি কাইন্ড স্যার, অফ স্পেশাল মামলা, হ্যাঁ, স্পেশাল কেস। জি স্যার, উইল প্রবেট, এক হিন্দু ভদ্রলোক উইল করে গেছে যে আমার মৃত্যুর পর আমার সম্পত্তি এই এইভাবে বন্টিত হবে। এখন যাদেরকে একটু জি কম দেওয়া স্যার, হয়েছে, বঞ্চিত করা হয়েছে, তারা তো এটা বাধা দিবে, তাই না? জি তাই স্যার, উইলটাকে প্রবেট মানে বাস্তবায়ন করা, তো বাস্তবায়ন করতে দিবে না। উইলটা যেহেতু বাস্তবায়ন করতে জি দিবে না, স্যার, তখন উইল প্রবেটের মামলা করতে হবে। উইল প্রবেটের মামলা করা জি বিশাল স্যার, খরচ। 7% কোর্ট ফি দিতে হয়। জি স্যার, অ্যাড ভলোরম কোর্ট ফি 7%। সাকসেশন মামলার কোর্ট ফি জি হচ্ছে স্যার, 2%। হ্যাঁ, তাহলে 7% কোর্ট ফি দিয়ে মামলা করে সম্পত্তি নেওয়া খুব টাফ। তাই আমরা বলি যে জি আপনি উইল স্যার, না করে আগে সম্পত্তি দান করে দেন যাকে ভালোবাসেন তাকে, তাই না? জি স্যার, দান করে দিলে তো আর প্রবেট করা লাগে না। অর্থ মোকদ্দমা মানে ওই যে অর্থ আইন আদালত 2003 সালের যে আইন, হ্যাঁ, সে আইনের অধীনে কেউ যদি জি অর্থ স্যার, মোকদ্দমা করে, বিশেষ করে ব্যাংক এই মামলাটা করে থাকে, বা এনআই অ্যাক্টের মামলা করা হলো, চেকের মামলা করা হলো, চেকের মামলায় আসামির বিরুদ্ধে 1 বছরের কারাদণ্ড এবং চেকে উল্লিখিত টাকা সাথে হয়তো 10,000 টাকা এক্সট্রা কি করা হলো, অর্থদণ্ড করা হলো, তাই না? তাহলে চেক যদি 10 লাখ টাকার হয়, সেই চেকের টাকা কে পাবে? যে মামলার বাদী পাবে, আর বাকি 10,000 সরকারের খাতে যাবে মামলা চালানো ফি, তাই না? এখন চেকের মামলাতে আসামি জেল খেটে বের হওয়ার পরও টাকা দিচ্ছে না, তো টাকা তো মাফ হবে না। তখন ওই চেকের মামলার সার্টিফাইড কপি নিয়ে অর্থ আইন আদালত 2003 সালের আইনে মামলা করতে হবে। এই অর্থ আদায়ের মামলা অনেকটা কি সিভিল মামলার যে আপনার এডুকেশন এই সুট, মানি সুট স্যার, জারি এটা মামলায় মানি সেই সুট। মামলা করতে হয়, হ্যাঁ, জারি মামলার মতন। আচ্ছা। এটা কিন্তু জি সিভিল স্যার, কেস, হ্যাঁ, সিভিল কেস। বুঝতে পারলেন? জি তার মানে স্যার। থ্যাংক এনআইএট ইউ স্যার। কিন্তু, এনআইএট কিন্তু ক্রিমিনাল মামলা। ওইটার ওইটার আমি রায় পেলাম, রায়ে 10 লাখ টাকা আমি পাবো, কিন্তু আসামি আমাকে দিল না, সে জেল খেটে বের হয়ে আসলো। তার জেল তো খাটা হয়ে গেল, কিন্তু ওই 10 লাখ টাকা মওকুফ হবে না। আর 10 লাখ টাকা সে দিচ্ছে না, তাকে বাধ্য করার জন্য কি করা যাবে? তার বিরুদ্ধে অর্থ ঋণ আদালতে মামলা করতে হবে। কিসের ভিত্তিতে? এনআইএক্টের আমার কি আছে, জাজমেন্টের সার্টিফাইড কপি আছে যে তার কাছ থেকে আমি 10 লাখ টাকা পাই এনআইএক্টে। জি তাহলে স্যার, ক্রিমিনাল কোর্টের জাজমেন্ট নিয়ে আমি সিভিল কোর্টে মামলা করব টাকা উদ্ধারের জন্য। অদ্ভুত না? জি স্যার, তাহলে ব্যাপারটা সূচনা ক্লিয়ার জি হলো, হলো। স্যার। সূচনা হলো চেক দিয়ে সিআর মামলা, দায়রা আদালতে বিচার হলো, সেটাও টাকা পাচ্ছে না, আবার সিভিল আদালতে টাকা আদায় করতে হবে। চেকের মামলায় যদি আপোষ হয় খুবই ভালো, আপোষ না হলে টাকা আদায় করতে খুবই ঝামেলা, যদি আসামি জেল খাটতে ভয় জি না স্যার, লাগে সেক্ষেত্রে। তো এইটা কি স্পেশাল কাইন্ড অফ কেস, এগুলো হচ্ছে আদি এখতিয়ার। আদি এখতিয়ারের ইংরেজি হচ্ছে অরিজিনাল জুরিসডিকশন। অরিজিনাল জুরিসডিকশন বা আদি এখতিয়ার বলতে বোঝায় যে জি আদালতে স্যার, প্রথম মামলা করতে হবে। ওকে, তো জি। এই জেলা জি জজ স্যার। জেলা জজ আদালতের আদি এখতিয়ার আছে এই টাইপের মামলা নেওয়ার। আচ্ছা, আছে, ঠিক আছে, কিন্তু নেয় কি বাস্তবে? বাস্তবে নেয় না। কেন নেয় না সেটা বোঝাচ্ছি। তবে
কি বলছি, জেলা জজ আদালতের আদি এখতিয়ার আছে এই মামলাগুলো নেওয়ার, সাকসেশন সার্টিফিকেট, উইল প্রবেট, অর্থ মোকদ্দমা, এইসব আরো কিছু আছে। তবে জেলা জজ আদালত সাধারণত উক্ত মোকদ্দমার আদি এখতিয়ার কি করে, যুগ্ম জেলা জজ আদালত বরাবর হস্তান্তর বা ডেলিগেট করে দেন। জেলা জজ বলে যে আমার অনেক কাজ, তাকে তো ক্রিমিনাল মামলাও দেখতে হয় দায়রা জজ হিসাবে, আবার সিভিল মামলাও দেখতে হয়, একই এজলাস, একই মানুষ, একই কোর্ট, আবার তাকে মিস কেস দেখতে হয় জামিনের জন্য। অনেক চাপ না জেলা ও দায়রা জজ আদালতের? রেসপন্স করেন? জি জি স্যার। তো অনেক যেহেতু চাপ, জি তাই স্যার। তিনি বলে যে আমি আর এই ফাইলিং এর মধ্যে নাই ভাই, তুমি ছোট ভাই, মানে জেলা জজ যুগ্ম জেলা জজকে মনে করেন বলছে তুমি ছোট ভাই তুমি নাও, মানে আমরা একটু হেল্প বোঝানোর হ্যান্ড, স্বার্থে বললাম। হেল্প মানে হ্যান্ড। তো এই স্যার সাকসেশন, স্যার আরেকটা বিষয় আমার একটু জানার ছিল স্যার। বলেন। আরেকটা কোশ্চেন ছিল, শিওর। সময় দিলে। এটা হলো, একটা জেলায় তো একজন জেলা জজ থাকেন, উনি যখন ক্রিমিনাল মামলায় বসে তখন কি উনি দায়রা জজ হিসাবে ডিউটি হ্যাঁ, করেন? হ্যাঁ, ওই একই ব্যক্তি আর দায়রা যখন জজ হয়ে সিভিল যাবে। মামলায় বসেন তখন উনি জেলা জজ। সেটা, থ্যাংক ইউ স্যার। এক্স্যাক্টলি, এটা মানে মানে জজ একজনই তাকে জেলা জজ, উনি। বলেন স্যার। জজও একজন, আবার ওই এজলাস বা কোর্টরুম একই, একটা কোর্টরুমে টু ইন ওয়ান, এক জায়গাতে দুইটা হয়। মানে উনি গরু কুরবানি দিবেন, জি উনি স্যার। খাসিও কুরবানি দিবেন, বুঝলেন? জি স্যার। সিভিল জি ক্রিমিনাল, স্যার, স্যার সিভিল থ্যাংক ইউ ক্রিমিনাল স্যার। ওই একই হাতে হবে। এটা কোন জজের আছে এই জি ক্ষমতা? স্যার। এই তিন প্রকার বিচারকের এই ক্ষমতা আছে, সিভিল ক্রিমিনাল উভয় পাওয়ার প্র্যাকটিস করার ক্ষমতা তিন প্রকারের জজের আছে। কি? জেলা ও দায়রা জজ, দুই নম্বর হচ্ছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ, তিন নম্বর হচ্ছে যুগ্ম জেলা ও দায়রা জজ। মানে যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং জেলা ও দায়রা জজ, এই তিন প্রকার বিচারকের উভয় পাওয়ার আছে, অন্য কোনো কোর্টের নাই। যেমন সিভিল জাজ, সিনিয়র সিভিল জাজ, এনাদের কিন্তু শুধু সিভিল পাওয়ার আছে, ক্রিমিনাল পাওয়ার নাই। আবার ম্যাজিস্ট্রেট কোর্টগুলো, তাদের জি কিন্তু আবার স্যার। শুধু ক্রিমিনাল পাওয়ার আছে, সিভিল পাওয়ার নাই। কারণ ওরা এন্ট্রি লেভেলের অল্প জি বয়সী স্যার। বিচারক, তাদেরকে তো দুই চাপ দিলে নিতে পারবে না, একটু অভিজ্ঞতা বাড়াতে হবে না? 10-12 বছর আগে চাকরি করুক, অভিজ্ঞতা জি হোক, স্যার। তারপরে ওনাদেরকে উভয় প্রকার, মানে সাব জাজ, যুগ্ম জাজের অপর নাম কি, সাব জাজ মানে আধা জাজ, বুঝতে পেরেছেন? জি স্যার। যুগ্ম জাজকে তখন কি করা হয়, জি ছোট ছোট ক্রিমিনাল এবং সিভিল উভয় ম্যাটার্স গুলো দেওয়া হয়। তবে যুগ্ম জেলা জজ আদালতে জি কখনো স্যার। রিভিশন শুনানি হয় না। রিভিশন শুনানি রেখতে আবার যুগ্ম জজের নাই, কারণ রিভিশন এটা বড় ধরনের একটা বিষয়। অতিরিক্ত জেলা জজ এবং জেলা জি জজের স্যার। রিভিশন হয় এবং হাইকোর্টে হয়। এগুলো হচ্ছে বাস্তব জ্ঞান। এই এই জ্ঞান অর্জন জি করতে স্যার। 2-3 বছরেও অনেকে শিখতে পারে না, জি লাইসেন্স স্যার। হওয়ার পরেও শিখতে পারে না এগুলো, বুঝতে পেরেছেন? আমি এখানে স্বচ্ছ করে দিয়েছি। আরেকটা বিষয় তাহলে বলি, থ্যাংক ইউ ডেলিগেট। স্যার। ডেলিগেট মানে কি, আমি পারছি না, এটা আরেকজনকে হস্তান্তর করে দিলাম, দ্যাট ইজ ডেলিগেট। ওকে? জি 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 স্যার। একটা টার্ম আছে যে ডেলিগেট পাওয়ার শ্যাল নট বি ফার্দার ডেলিগেটেড, এই শব্দ শুনেছেন? ম্যাক্সিম, আমি ইংলিশটা বললাম, ল্যাটিনটা তো বলিনি। ডেলিগেট পাওয়ার ক্যান নট বি ফার্দার ডেলিগেটেড, মানে একটা ক্ষমতা একবার যখন হস্তান্তর করা হয়, এটা ফার্দার আর হস্তান্তর করা হবে না, বুঝতে জি জি পেরেছেন? জি জি স্যার। মনে করেন যে মানে যিনি, মানে যিনি আধার পাবেন, আজহার সাহেব, মানে উনি আর কাউকে দিতে পারবেন না। জি স্যার। আজহার সাহেব মনে জি করেন স্যার। আপনার সিনিয়র আপনাকে একটা দরখাস্ত লিখতে দিল। ওকে? তার মানে জি স্যার। দরখাস্ত সিনিয়র হিসেবে ওনারই লেখার কথা, না লিখে বললো আজহার সাহেব আপনি একটু লেখেন তো এই দরখাস্তটা, একটা টাইম পিটিশন লেখেন। কে এটা আপনাকে অর্ডার করলো? আপনার সিনিয়র, ঠিক আছে? জি স্যার। আপনার সিনিয়র আপনাকে অর্ডার করলো, মানে আপনার তার দরখাস্ত লেখার ক্ষমতাটা আপনাকে ডেলিগেট করে দিল, ধরে নেন। তাহলে সিনিয়র ডেলিগেট করলো আজহার জি স্যার। সাহেবকে, এবার আজহার সাহেবের সেটা নিজেকে লিখতে হবে। এখন আজহার সাহেব মনে করে যে আশপাশে কোনো জুনিয়র আছে নাকি, রহিম নামে কেউ আছে, এই রহিম তুমি লেখো ভাই, আমি একটু ব্যস্ত আছি, এটা করা যাবে না। সিনিয়র আপনাকে নির্দেশনা দিয়েছে, জি আপনাকে স্যার। করতে হবে, দ্যাট ইজ ডেলিগেট পাওয়ার ফার্দার ক্যান নট বি ফার্দার ডেলিগেটেড, মানে একবার যে ক্ষমতা ডেলিগেট করা হয়েছে সেটা আরেকবার ডেলিগেট করা যাবে না। জেলা জজ যুগ্ম জেলা জজকে দিল, যুগ্ম জেলা জজ আবার এটা আরেকজনকে দিতে পারবে না, কারণ ডেলিগেট করার ক্ষমতাই তো তার নাই। সিনিয়র জি একটা স্যার। জিনিস একজনকে বুঝে দিতে পারে, যেটা তুমি করো, অর্ডার করতে পারে, কিন্তু আপনি কি শিক্ষানবিশ হিসেবে আরেকটা শিক্ষানবিশকে সে অর্ডারটা করতে পারেন? জি স্যার। তার মানে ক্ষমতা হস্তান্তরের ক্ষমতা জেলা জজের আছে, যুগ্ম জেলা জজের নাই। তাহলে ক্ষমতা নিয়ে ওই কাজটা তিনি জি করতে স্যার। বাধ্য, এটা মনে রাখবেন। জি আচ্ছা, স্যার। ফলে জি এই স্যার। সকল মোকদ্দমা গ্রহণ ও বিচারকালে যুগ্ম জেলা জজ আদালতকে জেলা ডেলিগেট আদালত হিসেবে আখ্যায়িত করা হয়। আচ্ছা, যদি আপনি
সাকসেশন মামলা ফাইলিং করেন, আদালতের নাম হবে কি? বিজ্ঞ, যুগ্ম, জেলা জজ ও জেলা ডেলিগেট আদালত। ডেলিগেট শব্দটা যুক্ত করতে হবে, কারণ দিস ইজ নট দ্য অরিজিনাল কোর্ট। হ্যাঁ, যেহেতু এটা অরিজিনাল কোর্ট না, অরিজিনাল জুরিডিকশনে ডেলিগেট কোর্ট, এটা উল্লেখ করে দিতে হবে। এবং প্রতিটা সাকসেশন সার্টিফিকেট উপরে আদালতের নামের কাছে ও ডেলিগেট আদালত শব্দটা লেখা থাকবেই। খুবই প্র্যাকটিক্যাল জিনিস, 10 বছর প্র্যাকটিস করে অনেক আইনজীবী এটা জানে না, বোঝে না। জি স্যার, বুঝতে পেরেছেন? জি স্যার, কিন্তু আমি স্যার নতুন থ্যাংক কোনো ইউ কিছু স্যার। আমি নতুন কোনো কিছু দেখলেই সিনিয়রের কাছে প্রশ্ন করবোই। একজনের কাছে সন্তোষজনক উত্তর পাবো না, আরেকজনের কাছে যাবো, আমি দৌড়াদৌড়ি করি। এবং এটাই এই পেশার থ্যাংক ইউ স্যার। সৌন্দর্য, যে আপনি শিখলে অনেক কিছু শেখার আছে, অনেক বিশাল জায়গা এই ওকালতি করা। এরপর উপরোক্ত 3 প্রকার এখতিয়ারের মাধ্যমে দেওয়ানি আদালতের নাম নির্ধারণ পদ্ধতি নিম্নে উপস্থাপন করা হলো। আমি এই যে 3টা ভাই, কামরুজ্জামান ভাই, এই 3টা যে এখতিয়ার শিখালাম, শিখে আমি ক্ষান্ত না, আমি আবার এখানে চেক লিস্ট করে দিয়েছি, আপনি পারছেন কিনা ধরতে সেটা। এই যে এখানে যে জি চেক জি লিস্ট দেওয়া জি আছে, স্যার। একটা টেবিল দেওয়া আছে, হ্যাঁ, এই 11টা কোর্টের নাম। এই চেক লিস্টটা আপনারা কি করবেন? মুখস্থ করে ফেলবেন এবং নিজেরা কি করবেন? বাসায় এভাবে ফাঁকা ঘর করে নিজেরা পারছেন কিনা দেখবেন। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি এই চেক লিস্ট কিন্তু ধরবো ক্লাসে। ঠিক আছে, বলতে পারছেন কিনা? এবং যখন আমি রিয়েল আচ্ছা ড্রাফটিং করব, রিয়েল ড্রাফটিং পড়ার পরে যখন আমি একটা ঘটনা পড়বো প্রবলেমেটিক প্রশ্নের মধ্যে, তখন ড্রাফটিং যদি আসে ঘটনার সাথে যুক্ত হয়ে, আমি কিন্তু জিজ্ঞাসা করবো যে আজহার সাহেব বলেন এটা কোন কোর্ট হবে, ফোরাম কি? তখন আপনার ঘটনা দেখে বুঝতে হবে কোন কোর্ট, সিভিল কোর্ট, সিনিয়র সিভিল কোর্ট জি না স্যার, যুগ্ম জেলা জজ, এটা আপনাকে বলতে হবে না, ডেলিগেট কোর্ট। জি ওকে, নেক্সট আমি বলবো যে জি স্যার, তাহলে এটা আপনার আর্থিক এখতিয়ার দেখে বুঝতে হবে, তাই না? জি 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 স্যার। জি স্যার। আচ্ছা, এবার দেখেন 1 নম্বর পয়েন্ট, অন্য প্রকার মামলা মানে সিভিল মামলা। অন্য প্রকার বলতে এখানে সিভিল বা দেওয়ানি মোকদ্দমাকে বোঝায়। 10 লক্ষ টাকা হুম, সম্পত্তির মূল্যমান, মানে সম্পত্তি একটা জমিকে কেন্দ্র করে যার মূল্য হচ্ছে 10 লাখ টাকা। তাহলে কোন কোর্টে মামলা হবে? বিজ্ঞ সিভিল জজ আদালতে হবে। সিভিল জজ। তাহলে এতটুকু তথ্য থেকে আমরা জি স্যার, এতটুকু পেলাম। এবার আমি দেখবো যে বিষয়বস্তুর অবস্থান কোথায়, মানে স্থানীয় এখতিয়ার কোন থানা কোন জেলা। এটা মনে করেন যে খুলনার রূপসাতেও হতে পারে, তাই না? বাগেরহাটের একটা থানার নাম বলেন, উপজেলার নাম বলেন ভাই। জি স্যার, আচ্ছা আপনি ধরেন ফকিরহাট। তা বাগেরহাট এর ফকিরহাটের যদি সম্পত্তি হয়, তাহলে এখানে কি লিখতে হবে? বিজ্ঞ সিভিল জজ আদালত ফকিরহাট বাগেরহাট। ওকে বুঝলেন? স্যার, বাগেরহাট। আর এখানে পুঠিয়া রাজশাহীতে পুঠিয়া রাজশাহী দিলাম। তো একটু পার্থক্য একটু বুঝিয়ে দিই। তাহলে এটা যদি পুঠিয়া থাকে, এখানে আপনাকে পুঠিয়া দিতে হবে। হ্যাঁ, আর যেই জেলার সেই জেলা। বুঝতে পারলেন? তাহলে এখানে আমি জি স্যার, এখানে মোকদ্দমার প্রকার সিভিল, সাবজেক্ট ম্যাটারে সিভিল মামলা 10 লাখ টাকা, তাই সিভিল জজে পুঠিয়া রাজশাহীর মামলা, সম্পত্তি তাই পুঠিয়া রাজশাহী কোর্টে। ক্লিয়ার হলো আদালতের নাম? জি স্যার, জি স্যার। এক্ষেত্রে স্যার যদি একদম, স্যার এক্ষেত্রে যদি একদম জেলা শহরেরই হয় সম্পত্তি, মানে সদরেরই হয়, তাহলে আমি এখানে সদর লিখবো, আসছি তো, মানে ওটাও মামলার আছে ভাই, বিষয়বস্তু। টেনশন নেবেন না, ওটাও আছে, শেষ করি। আচ্ছা আচ্ছা ব্যস্ত, আচ্ছা, এটা কমপ্লিট একটা ঠিক নোট আছে। ভাই, এটা কমপ্লিট একটা স্টাডি দিয়েছে, এটা আপনি কোথাও পাবেন না। আপনি 10 বছর পরেও আমাকে স্মরণ করবেন কি জিনিস ধরাই দিয়েছিলাম আমি। 2 নম্বর, অন্য প্রকার বা অপ্র মামলা বা এটা পিওর সিভিল কেস, এটা সিভিল সুট বলে। 20 লক্ষ টাকা, তাহলে কোন কোর্টে যাবে? 20 লক্ষ টাকা হলে কোন কোর্টে যাবে, বলেন বলেন। সিনিয়র সিভিল জজ। 15 লক্ষ প্লাস হয়ে গেছে, সিনিয়র যাবে স্যার। বিজ্ঞ তাহলে সিনিয়র সিভিল জজ বিজ্ঞ স্যার। সিনিয়র সিভিল জজে যাবে। জি ঠিক স্যার, আছে, এবার এটা কোন এলাকার সম্পত্তি? জি জি স্যার। এটা বাঘা উপজেলার সম্পত্তি, তাই বাগমারা এখানে রাজশাহী, বাঘা বাঘা বাগা রাজশাহী। রাজশাহী। আমাদের বাঘা রাজশাহী, জি আমি স্যার, রাজশাহীর মানুষের রাজশাহী দিয়েছি, তাই না? জি জি আপনার আপনাদেরটা দিবেন, জি স্যার। আপনার জেলাটা। এরপরে আমরা চলে যাই 3 নম্বর ক্যাটাগরি, অন্য প্রকার অপ্র মামলা। এবার 30 লক্ষ টাকা মামলা, তাহলে কোন কোর্টে যাবে? যুগ্ম। যুগ্ম হ্যাঁ, জেলা জজ যুগ্ম বিজ্ঞ। জেলা জজ আদালতে যাবে, কারণ আর্থিক এখতিয়ার অনুসারে। আর এটা জি স্থানীয় এখতিয়ার আমরা দেখবো, এটা পুঠিয়া রাজশাহী। পুঠিয়া রাজশাহী আমার নিজস্ব উপজেলা, হ্যাঁ, আমি পুঠিয়ার ছেলে। আচ্ছা আচ্ছা, জি স্যার। ঠিক আছে, এখানে পুঠিয়া আমি উল্লেখ করিনি, বলেন তো কেন উল্লেখ করিনি, কে বলবেন? এটা স্যার আমি বলি যুগ্ম স্যার যে জেলা জজ, তার ওইটা তো সদর আন্ডারে মনে আছে। সদর উপজেলা সবই, হোল হোল ডিস্ট্রিক্ট তার আন্ডারে। দ্যাট ইজ, তার মানে যদি যুগ্ম জজ হয় জেলার নাম উল্লেখ করলে হবে, আমার থানা উল্লেখ করার দরকার নাই। জি স্যার, বোঝাতে জি পারলাম? স্যার।
জি যখন স্যার, জি স্যার, সিভিল জজ এবং সিনিয়র সিভিল জজ, ওসি মহোদয়ের কাজ কি? ওসি মনে করেন একটা থানার ওসি একটা থানার এরিয়া দেখবে, তাই না? জি জি তেমন জি স্যার। পুঠিয়ার সিভিল জজ ওই পুঠিয়া থানার সম্পত্তি নিয়ে মামলা দেখবে, তিনি ওই বাঘা থানা নিতে পারবেন না। তার মানে প্রতিটা থানার জন্য আলাদা আলাদা, প্রতিটা উপজেলার জন্য আলাদা আলাদা সিভিল জজ সেট করা আছে, যেমন প্রতিটা থানায় আলাদা আলাদা ওসি থাকেন তেমন। জি স্যার। তাহলে এক থানার ওসি অন্য থানায় জি গিয়ে স্যার। কর্তৃত্ব করতে পারবে? না স্যার। না না পারবে না, না। সেটাই স্যার। কিন্তু কিন্তু যদি ওসি না হয়ে পুলিশ সুপার হয়, পুলিশ সুপার, তাহলে পুলিশ পারবেন সুপারের না। পারবে স্যার, পারবে স্যার, পুলিশ সুপার কিন্তু পারবে স্যার। পুলিশ যে কোনো সুপারিনটেন্ডেন্ট থানার যে কোনো আর পুলিশ সকল ফাঁড়ি। থানার ওসিকে কন্ট্রোল করে না। জি 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 স্যার। আবার মেট্রোপলিটন এলাকাতে যদি হয়, তাহলে এই পুলিশ কমিশনার সকল মেট্রোপলিটন এলাকার ওই জি ওসিদেরকে কন্ট্রোল করে না। জি জি করে স্যার। স্যার। আর যদি উনি আবার কি ডিআইজি হন, উনি যদি ডিআইজি হন, তাহলে উনি আবার ওই এই কমিশনার প্লাস সুপার, পুলিশ সুপার, ওই জি দুইজনকেই স্যার। কন্ট্রোল করে না। জি 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 তার স্যার। মানে আমি ধীরে ধীরে পিরামিডের মতো উপরে যাচ্ছি, তাই না? যিনি জি উপরে স্যার। একজন বসে জি আছেন, স্যার। সর্বোচ্চ ক্ষমতার উৎস প্রধানমন্ত্রী, তাই না? তার থেকে ধীরে ধীরে ক্ষমতা ছড়িয়ে যাচ্ছে পিরামিডের মতন। টপে আছে একজন, নিচে আছে জি হাজার স্যার। হাজার। ক্লিয়ার হলো কনসেপ্ট? জি স্যার। জি স্যার। জি স্যার। প্রশাসনিক চিন্তা করেন, সব জায়গাতে এই পিরামিড সিস্টেম কাজ করবে। টপে আছে একজন, নিচে আছে জি ছড়িয়ে অনেক। স্যার। ওকে, এই পিরামিড জি কথাটা মনে স্যার। রাখবেন, তাহলে ভুল হবে না। আচ্ছা, এরপরে আমরা আবার যাই। জি স্যার। এবার 4 নম্বরে আমি দেখেন অন্য প্রকার বা সিভিল কেস দিই, দিস ইজ সাকসেশন কেস। মামলার সাবজেক্ট ম্যাটার এবার চেঞ্জ করে দিলাম কিনা? জি স্যার। জি স্যার। এখন যদি এটা আমি মামলার এটা সাবজেক্ট ম্যাটার এই যে চেঞ্জ করে দিই, সাবজেক্ট ম্যাটারের জন্য এটা যুগ্ম জেলা জজ হবে। এখন এইটা দেখেন, আমি 10 লাখ টাকা হোক, 20 লাখ টাকা হোক, আর 30 লাখ টাকা হোক, এটা পুঠিয়ার হোক এটা আর বাগার হোক আর যে কোনো জায়গা, মানে এখানে যখন সাবজেক্ট ম্যাটার সাকসেশন চলে আসলো, তাহলে অরিজিনাল জুরিসডিকশন জেলা জজের, জেলা জজ আবার দিয়ে দিল তার ছোট জি ভাই স্যার। যুগ্ম জেলা জজের, তাহলে ডিরেক্ট চলে যাবে কোথায়? জি স্যার। যুগ্ম জেলা জজ আদালতে। যুগ্ম জেলা জজ। কোথাকার? জি স্যার। রাজশাহীর জি স্যার। সম্পত্তি, তাই। ক্লিয়ার হলো? জি স্যার। জি স্যার। জি স্যার। ইন্টারেস্টিং না জায়গাগুলো? না না, ভালো লাগছে স্যার, খুবই ভালো জি লাগছে স্যার। একেবারেই। আবার 5 নম্বরে দেখেন, অন্যরা যারা ক্লাসে অন্যরা শুনছেন, তারা বুঝতে না পারলে অবশ্যই প্রশ্ন করবেন, এগুলো বুঝতে না পারলে কিন্তু ড্রাফটিং এ 0 দিয়ে দিব। আদালতের নাম ভুল করলে ড্রাফটিং এ 1 নম্বর দিব না আমি, আমার ক্লাস টেস্টে 0। মানে আপনারা যদি মাথা যদি কেটে জি ফেলেন, স্যার। আমি প্রথমে হেড শিখালাম, বডি শিখালাম, ফুট শিখালাম, আপনার হেডে যদি ভুল করেন, যদি বডিতে ভুল হলে আমি নম্বর দিব, ফুটে ভুল হলেও নম্বর দিব, কিন্তু হেডে ভুল হলে কিন্তু 0। কথা বোঝা গেছে আমার? জি স্যার। আমি জি স্যার, প্রথমে ম্যাথের ফরম্যাট মতো। শিখালাম না, যদি ওই যে মুখে ভালোভাবে যদি মেকআপ না করেন, দেখতে সুন্দর লাগবে? মুখে ভুল মেকআপ করলে, মানে ওই যে জি স্যার। বিয়ের কনেকে সুন্দর করে পার্লারে সাজাতে গিয়ে এমন ভাবে সাজাচ্ছে দেখতে ভূতের মতো লাগছে, তাহলে তো বিয়েই ভেঙে যাবে, তাই না? জি স্যার। তাই যদি আপনি মুখমণ্ডল মানে হেড যদি ঠিক রাখতে না পারেন, এই ফরম্যাটের হেড ঠিক রাখবেন, আমি ভালো নম্বর দিব। বডিতে একটু ভুল তথ্য আসলেও সমস্যা নাই। তার মানে বডিতে ভুল করলেও নম্বর পাওয়া যাবে। ড্রাফটিং এ আপনাকে দেখে আপনার ফরম্যাট বোঝেন কিনা, তার মানে আপনার হেড ঠিক আছে কিনা। হেডের গুরুত্ব সবচেয়ে বেশি, তারপরে বেশি গুরুত্ব কোনটা? ফুটের গুরুত্ব বেশি, আর বডির গুরুত্ব সবচেয়ে কম। মানে বডিতে ভুলভাল কিছু লিখলেও, বর্ণনাতে ভুল হলেও সমস্যা নাই। আমার কথা বোঝা গেল? জি 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 স্যার। জি স্যার। এরপরে অর্থ, কি বিশেষ মামলা না? সাবজেক্ট ম্যাটার চেঞ্জ, এটা 16 লাখ জি টাকা স্যার। দিয়েছি, তার মানে এটা যুগ্ম জেলা যেতে হবে। আর সম্পত্তি কথা বাঘা রাজশাহী, তাই এটা রাজশাহীতে হবে। এটা যদি ঢাকার হতো তাহলে ঢাকাতে হতো। আবার জি আরেকটা স্যার। জিনিস আপনাদেরকে বলি, কিছু কিছু কোর্টের আবার নাম যুগ্ম জেলা জজ 1 2 3 4। ভাই, মামলা সংখ্যা যদি বেশি হয়, তাহলে একটা জেলাতে আমাদের যুগ্ম জেলা জজ 1 2 3 4 5 অনেকগুলো আছে, আমাদের 3 4 5 প্রতিটার একই এখতিয়ার, তাই না? জাস্ট এখানে ভাগ করে দিয়েছে জি স্যার। মামলা ক্যাটাগরি করে। স্যার, এখানে আরেকটা কোশ্চেন আমার স্যার। হুম। স্যার, এখানে 5 নাম্বার যেটা অর্থের মামলা, এটা তো অর্থের জন্য যুগ্ম জেলা জজে গেছে, টাকার জন্য না তো স্যার। অর্থ মানেই টাকা, এই টাকাটা হচ্ছে সাবজেক্ট আমি ম্যাটার, হচ্ছে বলতেছি অর্থ ঋণ স্যার, এই যে আদালতে মামলা। না, ওইটা আমি বলতেছি সম্পত্তি। না, আমি বলতেছি না, আমি বলতে কোশ্চেনটা স্যার আমি করতে পারি না, আবার একটু করি। আমি যে প্রশ্ন বুঝেছি। 16 লক্ষ টাকা দাঁড়ান এটার দাঁড়ান, জন্য না। আমি প্রশ্ন বুঝেছি। এখানে বলে। আপনি টাকা শব্দটা ইউজ করেছেন বলে কনফিউশন হচ্ছে। অর্থ মানেই টাকা, এটা টাকার মামলা। আর বিষয়বস্তুর মূল্য মানে জি স্যার। ভ্যালুয়েশন কত, বিষয়ের জি বিষয়বস্তুর মূল্য স্যার। 1 টাকা হোক আর
10 কোটি টাকা হোক, এটা কোনো ম্যাটার না, এটা সাবজেক্ট ম্যাটার এটা অনুসারে যুগ্ম যুগ্ম জজে জেলা যাবে। জজে যাবে। কারণ যুগ্ম জজকে জি স্যার। তার বড় ভাই জেলা জজ কি দিয়েছেন, ডেলিগেটেড পাওয়ার দিয়েছেন, জি তার স্যার। বস, জি তাই না? স্যার। জি স্যার। জি ক্লিয়ার স্যার। হলো? জি আবার সকল যুগ্ম জজে হবে না, যেই থ্যাংক ইউ জজকে স্যার। ডেলিগেট পাওয়ার দেওয়া হয়েছে। আমাদের রাজশাহীতে যে জি জেল স্যার। জেলেও যুগ্ম জজ মানে যুগ্ম জেলা জজ আদালত ওয়ান, মানে প্রথম যুগ্ম জেলা জজ আদালতকে এই ডেলিগেট পাওয়ার দেওয়া হয়েছে, মানে 1 নম্বর কোর্টে। বুঝতে পেরেছেন? এখন আপনাদের জি জেলায় কত নম্বর কোর্টে আছে আপনার প্র্যাকটিস করতে গিয়ে জানবেন, সেটা তো আমার জানার বিষয় না। আচ্ছা, 6 নম্বর জি স্যার। প্রবেট, এটাও জি স্পেশাল, স্যার। 10 লাখ টাকা। এই 10 লাখ টাকা দেখে অনেকেই মনে করবে যে এটা সিভিল জাজে করি, কিন্তু না, এটা কোথায় করবো, যুগ্ম। এটা আবার কিন্তু দেখেন স্যার এই এই রাজশাহী। এই জায়গাতেই একটু আমি বুঝতে চাচ্ছিলাম, শিওর। যেমন সাকসেশন, অর্থ এবং প্রবেট। হুম। যুগ্ম জেলা জজ তো আমরা জানি একদম সর্বোচ্চ যে ভ্যালুটা ক্যারি করে, কিন্তু এইখানে যে 10 লক্ষ কোনো কম ভ্যালু, সেটা এই এই জায়গাটা আমি বুঝতে পারছি না। এই যে সাকসেশন, অর্থ আর প্রবেট, এগুলা কি দেওয়ানি আদালতের বিষয়বস্তু এখতিয়ার। বিষয়বস্তু এখতিয়ার মানে যেমন সাকসেশন, উইল, প্রবেট, অর্থ, এগুলো মামলা হলে জি। এগুলো মামলা করতে হয় ডিরেক্ট কোথায়, জেলা জজ আদালতে। এখন জেলা জজ আদালত নিজে নেয় না, দিয়ে দেয় যুগ্ম জেলা জজের কাছে। তার মানে যখন দেখবেন সাকসেশন, অর্থ, প্রবেটের মামলা, অর্থের মামলা হুম। নিয়ে আপনাদের মামলা আসে, এই প্রশ্ন আসে কোথায়, আদেশ 38। আদেশ 38-এ কি আছে সিপিসির, ওই যে এই রায়ের পূর্বে ক্রোকের যে প্রার্থনাগুলো, তখন জি ওই স্যার। তখন যুগ্ম জেলা জজ আদালত আপনাকে লিখতে হবে। মানে সব সময় ওখানে যদি সিভিল বা সিনিয়র সিভিল জজ লিখেন, তার মানে আপনার কোর্টের নামে ভুল হয়ে গেল। মানে এখানে অর্থ মামলাতে রায়ের পূর্বে ক্রোক করা যায়। মনে পড়ছে কামরুজ্জামান ভাই? নূর মোহাম্মদ ভাই, আপনি স্যার। জি ডিস্টার্ব স্যার। করছেন, ক্লাসের বিভিন্ন জায়গায় আপনি কিভাবে টিক চিহ্ন দিয়ে বেড়াচ্ছেন ভাই, এগুলো করছেন কেন? তো যেটা বলছিলাম, ওই যে রায়ের পূর্বে ক্রোক, তাহলে মানি শুটের ক্ষেত্রে জি হয়। আবার সেট অফ নিয়ে যদি মামলা আসে, প্রশ্ন আসে, সেট অফ কি, টাকার মামলার ক্ষেত্রে সেট অফ হয়, তাই না? জি জি স্যার। জি জি স্যার। তখন আপনার যদি দেখবেন সেট আপের ওই টাকার মামলা, অর্থ অর্থ বা মানি শুট, তখন কিন্তু যুগ্ম জেলা জজ আদালতে আপনাকে ডিরেক্ট লিখতে হবে। সিভিল জজ বা সিনিয়র সিভিল জজের ওই মানি শুট মামলা নেওয়ার এখতিয়ারই নাই। মানে এটা টাকার সম্পত্তির পরিমাণ কতটুকু, মূল্য কতটুকু, এটা ম্যাটার করে না। তখন এটা বিষয়বস্তু এখতিয়ার, আচ্ছা। সাবজেক্ট ম্যাটার এখতিয়ার, জি মানে সম্পত্তির মূল্য ম্যাটার না। এখানে কি প্রকারের মামলা সেটা দেখতে হবে। যখন মামলাটা অন্য প্রকার বা সিভিল মামলা, তখন টাকার পরিমাণটা আমরা দেখব। আর যখন মামলাটা সাকসেশন, অর্থ বা প্রবেট, তখন টাকার পরিমাণটা ম্যাটার করবে না, ডিরেক্ট চলে যাবে যুগ্মতে। ক্লিয়ার? জি স্যার, ধন্যবাদ। আজহার সাহেব বুঝলেন? আজহার সাহেব জি বুঝলেন? স্যার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আপনার ড্রাফটিং ক্লাস করার আগে, জি ড্রাফটিং স্যার। থ্যাংক বোঝার ইউ আগে স্যার। এগুলো শেখা জরুরি কিনা সেটা বলেন, ফরজ এগুলো। না না, অবশ্যই তো স্যার, এটা সূত্র, নাহলে তো হবে না তো অফকোর্স স্যার। স্যার, জরুরি। এটা তো সূত্র স্যার, এই সূত্র না হলে তো অঙ্কই হবে না স্যার। এখন বিভিন্ন বই জি ড্রাফটিং স্যার। আছে, আর ড্রাফটিং দেখে স্টুডেন্টদের মাথা ঘুরে কেন, এই যে এগুলো জানে না তাই। এখন আপনাকে A+B হোল স্কয়ারের সূত্র শেখানো হলো না, আপনাকে ডিরেক্ট ওই সূত্রের ব্যবহার করে অঙ্ক করতে দেওয়া হলো। আপনি সূত্রই জানেন না, অঙ্ক করবেন কি করে, তাই না? সেটাই স্যার। তাই জি আমি স্যার। আগে আগে বেসিক্স শেখাই। যারা কোর্টে যায় তারা তো জানে, যারা কোর্টে যায় না তাদের জন্য সবচেয়ে ভালো এটা। আর যারা যায় তাদের জন্য রিভিশন। জি দেখেন, এটা সদর, সদর মানে স্যার। মেট্রোপলিটন এলাকার। তাহলে বিজ্ঞ যুগ্ম জেলা জি জজ স্যার। আদালত রাজশাহী। আচ্ছা, মেট্রোপলিটন এলাকা কিন্তু সব জেলায় নাই, তাই না? জি সব জি স্যার। এলাকাতে, সব বিভাগে নাই। তো যেই বিভাগে যেই ডিভিশনে মেট্রোপলিটন সিটি আছে, সেখানেই শুধু সদর শব্দটা ব্যবহার হবে। আবার সদর দেখি আবার নওগাঁ, জি স্যার। তারপর নাটোর, কুষ্টিয়া, পাবনা, এই এলাকার মানুষজন বললেন না সদর আবার কি জিনিস। সদর মানে মেট্রোপলিটন, ওকে? ঠিক আছে না, আচ্ছা। মহানগর। জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে 7 নম্বর অন্য প্রোগ্রাম, আবার সিভিলে ফেরত গেলাম, ঠিক আছে, 10 লাখ টাকা, কিন্তু সদরের মামলা, যেটা কামরুজ্জামান ভাই প্রথমে আমাকে এটা প্রশ্ন করতে চাচ্ছিলেন, ঠিক আছে, জি স্যার। যে জিজ্ঞাসা করছিলেন স্যার দই দিলেন মিষ্টি দিবেন কিনা। তো এই যে মিষ্টি চলে আসছে আচ্ছা ভাই, 10 লক্ষ আচ্ছা। টাকা তাহলে এবার আমি কোথায়, বিজ্ঞ সিভিল জজ আদালত সদর, এবার আর থানার নাম লিখবো না, সদর, ওকে? জি জি এখানে স্যার। জি সদর মানে সদরে যতগুলো থানায় থাক না কেন, সবগুলোর ক্ষেত্রে সদর। আর সবগুলোর ক্ষেত্রে সদর, রাজশাহী সদর, পাবনা সদর, না সদর পাবনা হবে না তো, সদর খুলনা হবে, সদর ঢাকা হবে, রংপুর, ঢাকা ঠিক হোক। আছে, জি সদর রংপুর হবে, যেখানে মেট্রোপলিটন সিটি আছে সেখানে। আবার এখানে 25 লক্ষ টাকার মামলা, তাহলে সদর সিনিয়র হবে, তাই না? জি স্যার। জি স্যার। আবার অন্য প্রকার 50 লক্ষ টাকার মামলা সদর, কিন্তু 50 লক্ষ, মানে এবার সিনিয়র বললো আমি আর পারবো না,
আমার মাথার উপরে চলে গেছে, চলে যাও আমার বড় ভাইয়ের কাছে যুগ্ম জেলা জজ আদালতে, তাই না? আরো বড় পাওয়ার। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, বিচারকদেরকে পরস্পরকে ছোট ভাই বড় ভাই মন্তব্য করে কি আমি মানে ভুল করছি? তারা তো ভাই না ভাই, না স্যার, কলিগ কলিগ তো নাকি? ভাই ভাই, এবং স্যার এখানে পোস্টেরও তো একটু সিনিয়র জুনিয়রিটি আছে, সুতরাং ভাই ভাই বলা এটা ঠিকই আমি এই আছে যে স্যার। ছোট ভাই বড় ভাই দিয়ে সাবঅর্ডিনেট কোর্ট এবং সিনিয়র কোর্ট বোঝানোর চেষ্টা করছি সহজ ভাষায়। আশা করি জি, কোনো বিচারক জি, যদি আমার এই ভিডিও দেখেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি আপনার কি হয়, ইগোতে লাগে যে আমি একজন বিচারক গাম্ভীর্যপূর্ণ, আমাকে কেন ভাই বস এই ল্যাঙ্গুয়েজ ইউজ করা হচ্ছে। কারো বিশেষ ব্যক্তির জি নাম স্যার। উচ্চারণ করে আমরা কিন্তু শিখছি না, তাই না? অতএব জি কোনো স্যার। ব্যক্তির জি বিরুদ্ধে স্যার। এটা যায় না। কেউ যদি আমার বিরুদ্ধে ডিফামেশন মামলা শুট করতে চান, হবে না। কারণ আমি আইন বুঝেই কোন কথা বলতে হয় কোন কথা বলতে হয় না, এটা বুঝে শুনে কথা বলি। ঠিক আছে। এবং আশা করি আমার হিতাহিত জি জ্ঞান স্যার। থাকা পর্যন্ত আমি ওই ভাইরাল হওয়ার উদ্দেশ্যে এমন কিছু করব না যে আমাকেও হাত করা পড়তে হয় বা আমার কোনো দুর্নাম হয়। ঠিক আছে। দোয়া রাখবেন জি আপনারা। স্যার। জি স্যার। জি স্যার। অন্য জি প্রকার, আমানিল্লাহ। 5 কোটি টাকার সম্পত্তি। কয় টাকার সম্পত্তি? 5 কোটি। 5 কোটি দেখে অনেকে মনে করতে যে হাইকোর্টে ফাইলিং করতে চলে যায়, আর জেলাতে হবে না। কিন্তু তা না, এটা জি কোথায় হবে? যুগ্ম জেলাতে হবে। জি আবার স্যার। আবার যুগ্ম যদি দেখি, জেলা যেহেতু সীমাহীন। আবার যদি 7 কোটি টাকার সম্পত্তি, বাঘার সম্পত্তি, তাহলে যুগ্ম জেলা জজ এখানে বাঘা উল্লেখ করার দরকার নাই। আবার সদর উল্লেখ করার কিন্তু দরকার হয়নি, কারণ সদর হোক যেটাই হোক ওই যুগ্মতেই যাবে, তাই না? জি 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 জি, যোগ্যর মধ্যে মানে সদর লাগবে। জি ওই স্যার। যুগ্ম মানে সদর প্লাস জেলা সব। আচ্ছা, এখানে আমি 5 কোটি আর 7 কোটি কেন দিয়েছি জানেন? আপিল এখতিয়ার আছে জেলা জজ, আপিল আমরা কিন্তু ফাইলিং শিখছি, আরজির আরজির কোর্ট নির্ধারণ করা শিখছি, তাই না? জি কিন্তু আপিলের ক্ষেত্রে 5 লক্ষ টাকা স্যার। পর্যন্ত জেলা জজে আপিল করতে হয়, আর 5 লক্ষ প্লাস হয়ে গেলে হাইকোর্টে, তাই না? তো এটা 5 কোটি, বুঝে অনেকে পাঁচ আবার পাঁচ কনফিউজড হতে কোটি পারে বলে আমি এটা দিয়ে দিয়েছি পাঁচ বোঝানোর জন্য। কোটি জি তো 5 কোটি আর 7 কোটি, জি স্যার। 5 কোটি হলে জেলা জজে আপিল হয় 5 কোটি প্লাস। 7 কোটি যদি হয়ে যায় তাহলে সেটা কোথায়? হাইকোর্টে আপিল করতে হবে। আমরা তো আপিল শিখছি না, শিখছি কি? হাইকোর্ট। আমরা না মামলা না করার স্যার, আরজি দাখিল ফাইলিং। করব। আরজি আরজি কোথায় আরজি দাখিল শিখছি। করব, আরজি কোথায় দাখিল করবো সেটা শিখছি, তাই না? জি স্যার। জি স্যার। আমরা পড়ছি আইন আদালত বার লিখিত ফাইনাল টাচ নোট হতে। এখন দেওয়ানি মোকদ্দমার প্রকৃতি নির্ধারণ। আমি কি করে বুঝবো এটা অপ্র লিখবো না এটা অর্থ লিখবো, সেটা কি করে বুঝবো? এটাও তো শেখা দরকার, দরকার কিনা? অবশ্যই স্যার, জি অবশ্যই। স্যার। তাহলে মোকদ্দমার বিষয়বস্তু, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারায় দখল পুনরুদ্ধারের আর্জি আমাকে লিখতে হবে। তাহলে এটা অন্য প্রকার বা অন্য প্রকারকে আদালত। কিছু কিছু জেলায় সেটাকে দেওয়ানি মামলা বা সিভিল সুট হিসাবে দেখে। আমরা অপ্র লিখি বা ইংরেজিতে ওসি লিখি, যেমন ইংরেজিতে আদার কেস বা সংক্ষেপে ওসি, আমরা ওসিটাই বেশি লিখি অপ্র লেখার থেকে। বুঝতে পেরেছেন? দুইটা ভার্সনে দিয়েছি আমি। নূর মোহাম্মদ ভাই আবার আচ্ছা, টিক চিহ্ন দিলেন আপনি। জি স্যার। এরপরে করলে কিন্তু আমি ক্লাস থেকে আপনাকে ডিঅ্যাক্টিভ করে দিব, মানে আপনি আর ক্লাসে ঢুকতে পারবেন না, স্ক্রিনে টাচ করবেন না। স্ক্রিনে টাচ করছেন কিন্তু ফাংশনের মধ্যে গিয়ে আপনি এডিট করছেন না। আপনি, আমি যে স্ক্রিনটা ইউজ করছি স্ক্রিনে যে আপনি ইউজ করার চেষ্টা করছেন, মানে আপনি শিক্ষক হওয়ার চেষ্টা করছেন, এটা করেন না ভাই, ক্লাস মিস হচ্ছে আমার, মানে হ্যাজার্ড হচ্ছে, ব্যাহত হচ্ছে ক্লাস। সুনির্দিষ্ট প্রতিকার আইনে 9 ধারার খাস দখল উদ্ধার, এটাও কিন্তু অপ্র মামলা। ঠিক আছে। 9 ধারায়। জি 12 ধারায় চুক্তি প্রবলের বা বাস্তবায়নের মামলা, এটাও কিন্তু অপ্র মামলা। ঠিক আছে, মানে পিওর সিভিল কেস। 31 ধারায় দলিল সংশোধনের মামলা, পিওর সিভিল কেস। 35 ধারায় চুক্তিরোধের মামলা, এটাও পিওর সিভিল কেস। আসতে পারে আর যে এগুলো, হ্যাঁ। তারপর জি এছাড়া জি একটা জি স্যার। 39 ধারায় চুক্তি বাতিল বা বিলুপ্তির মামলা, এটাও পিওর সিভিল কেস বা অপ্র বা ওসি মামলা। তারপরে 42 ধারায় সত্য ঘোষণা মামলা, এটাও অপ্র বা পিওর সিভিল কেস, ওসি মামলা। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 54 ধারায় চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা, এটাও সিভিল কেস, অপ্র মামলা। 55 ধারায় বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মামলা, এটাও আরজি আমার লেখার সময় অপ্র বা ওসি লিখতে হবে। 57 ধারায় নেগেটিভ চুক্তি, মানে আমার কাছে গান গাইতে চাইলো আর আমার কাছে গান গাইছে না, মনে পড়ছে 57 ধারা, নেগেটিভ এগ্রিমেন্ট, জি স্যার। এটা জি অন্য স্যার, প্রকার নেতিবাচক। আদার কেস। ঠিক আছে। এবার আমি চলে যাই একটা সবগুলোই অন্য প্রকারই, মানে এখানে যে কয়টা পিওর দেওয়া আছে। সিভিল। এছাড়া একটা যত কেস ততই অপ্র সিভিল, সিভিল। বা আপনি দেওয়ানি মামলা বলতে পারেন বা সিভিল সুট বলতে পারেন। এবার ওয়ারিশন সনদ বা সাকসেশন সার্টিফিকেটের মামলা করলে এই মামলার প্রকৃতি হবে বিবিধ মামলা বা ইংরেজিতে মিস সাকসেশন মামলা। এটাকে দেখবেন মিস সাকসেশন, ইংরেজিতে মিসসেলেনিয়াস সাকসেশন কেস।
তার মানে আপনি এটা অপ্র লিখতে পারবেন না, দিস ইজ নট পিওর সিভিল কেস, দিস ইজ এ কেস অফ মিস সাকসেশন। ওকে, আচ্ছা মিসসেলেনিয়াস জি মানে স্যার। বিভিন্ন প্রকার, মানে বারো মিশালি। এটাকে সংক্ষেপে বিবিধ মিসকেস বলে বিবিধ বা বিবিধ মামলা বলে। কেউ বিবিধ বা বিবিধ বিভিন্ন উচ্চারণ হতে পারে, আপনার ইচ্ছা। জি লিখার স্যার। বানানে কি উচ্চারণ ভিন্ন ভিন্ন এলাকা ভেদে। আমি বিবিধ বা বিবিধ দুইটাই উচ্চারণ করে থাকি, বিবিধ বেশি বলি। এবার উইল বা প্রবেট বা বাস্তবায়নের মামলা, এটা প্রবেট বলতে হবে, এখানে ব্র্যাকেটে উইল প্রবেট লিখেই দিতে হবে, প্রবেট লিখে দিতে হয়। ইংলিশ হচ্ছে প্রবেট। অর্থর ঋণ আইনের মোকদ্দমা, অর্থ লিখতে হবে বাংলায় অথবা ইংলিশে মানি শুট। হ্যাঁ, ইংলিশে মানি শুট লেখা যাবে। জি পারিবারিক আইনে মোকদ্দমা, মোহরানা বা খোরপোশের যদি আপনি মোকদ্দমা করেন, মামলার কোন আদালতে করব, ফোরাম কোথায় হবে বা মোকাম কোথায় হবে, সেটা তো শিখলাম। আর এই লিস্টে আমরা শিখছিলাম যে কোন মামলা করলে মামলার প্রকার কি লিখবো, তাই না? প্রকৃতি জি কি দিব, নেচার। তো পারিবারিক আইনে মোকদ্দমা যদি হয়, যেমন মোহরানা খোরপোশের মামলা বা দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা, বা তালাকের এক পক্ষ দিতে চাচ্ছে আরেক পক্ষ সেটা গ্রহণ করতে চাচ্ছে না, এই সংক্রান্ত মামলা, মানে ডিসলিউশন অফ ম্যারিজ, বিচ্ছেদের মামলা, এগুলো পারিবারিক মামলা। আরো কিছু বিষয় আছে পারিবারিক মামলার। তো এটা পারিবারিক বা সংক্ষেপে আমরা পারি লিখে থাকি, পারি মানেই পারিবারিক। ইংরেজি হচ্ছে এফসি, মানে ফ্যামিলি শুট। হ্যাঁ, আচ্ছা বা ফ্যামিলি কেস। বাটোয়ারা, ভাগ বন্টন বা পৃথক সাহাম সংক্রান্ত যে মামলা, আমরা বাটোয়ারা প্রচুর মামলা হয়, পার্টিশন শুট, এটাও কিন্তু অন্য প্রকার বা সিভিল কেস, আদার কেস। ঠিক আছে, আশা করি এতটুকু শিখলেই হবে। এর বাইরে আপনাদের আপাতত শেখার দরকার নেই, তাহলে মাথা নষ্ট হয়ে যাবে, এত প্রকার হয়। সানি মামলা হয়, হ্যাঁ, তারপরে মিস জি আপিল মামলা হয়, অরিজিনাল আপিল মামলা হয়, অনেক প্রকারের মামলা হয়। আচ্ছা, এরপরে আমরা দেওয়ানি মোকদ্দমার কোর্ট ফি কত দিতে হবে সেই সংক্রান্ত কিছু জিনিস লিখে দেখে নিই, এমসিকিউ তো কাজে লাগবে, বাস্তবে আপনাদের কাজে লাগবে। এছাড়া একটা ৮ ধারায় মামলা করলে অ্যাড ভলোরম পুরোটাই কোর্ট ফি দিতে হবে। মনে করেন যদি ১ লক্ষ টাকার সম্পত্তি হয়, 2% কোর্ট ফি, তার মানে ২০০০ টাকা কোর্ট ফি দিতে হবে। এবং এই ২০০০ টাকার আবার 15% ভ্যাট দিতে হবে। তাহলে ২০০০-কে 15% ভ্যাট করলে আবার এই ২০০০-এর সাথে আবার কি ৩০০ টাকা যোগ হবে। বুঝতে পেরেছেন? ২০০০ গুণ 15% মানে জি ৩০০ টাকা। তো এইভাবে আপনার ৮ ধারায় অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি যেটা বের হবে, ওইটার আবার 15% ভ্যাট, এভাবে কোর্ট ফি নির্ধারণ করতে হয়। আবার ম্যাক্সিমাম কোর্ট ফিও আছে, একটা মামলার ম্যাক্সিমাম কোর্ট ফি ৪৫,০০০-এর আশেপাশে হয়। ঠিক আছে, এর উপরে যায় না। যদি কোটি কোটি টাকার মামলা হয়, অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি যদি দেখা যায় ১০ লাখ টাকা, অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি ১০ লাখ টাকা দিতে হবে না, কত দিতে হবে? ম্যাক্সিমাম ৪৫,০০০ টাকা। ঠিক আছে, জি মানে কোর্ট ফির এটা আপার লিমিট। আবার অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি যদি কম হয় ৩০০ টাকার, তাহলে মিনিমাম ৩০০ টাকা কোর্ট ফি দিতে হবে। যেমন আগেকার সম্পত্তি, মনে করেন ১০ টাকায় একটা সম্পত্তি কিনেছে, এরকম হতে পারে না? জি 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 পুরাতন সম্পত্তি, ওটা নিয়ে মামলা। এখন ওটার কোর্ট ফি তো দেখা যাচ্ছে অনেক কম হচ্ছে, কয়েক পয়সা হচ্ছে অ্যাড ভ্যালোরাম, তখন আপনাকে মিনিমাম কোর্ট ফি ৩০০ টাকা দিতে হবে। ক্লিয়ার? মানে মিনিমাম জি স্যার ৩০০, ম্যাক্সিমাম ৪৫, অ্যাড ভ্যালোরাম হোক আর যাই হোক। ৯ ধারার হলে এটা অ্যাড ভ্যালোরাম কোর্ট ফির আবার অর্ধেক দিতে হবে। হ্যাঁ, ১২ ধারায় চুক্তি প্রবলের অ্যাড ভ্যালোরাম, ৩১ ধারায় সংশোধন, দলিল সংশোধন, অ্যাড ভ্যালোরাম, ৩৫ ধারায় চুক্তিরোধ, অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি, মানে মূল্য অনুসারে কম বেশি হয়। ২৯ ধারায় চুক্তি বাতিল বা বিলুপ্ত, অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি। ৪২ ধারায় সত্য ঘোষণার জন্য মাত্র ৩০০ টাকা ফিক্সড বা নির্দিষ্ট কোর্ট ফি, মানে সত্য ঘোষণা মামলা খুবই সহজ। বড় মামলা করতে গেলে কোর্ট ফি লাগে, মক্কেলের বাজেট নাই, বলে ঠিক আছে সত্য ঘোষণা মামলা করেন, ৩০০ টাকা কোর্ট ফি, জি ১০,০০০ টাকা আমরা নিয়ে নিলাম আনুষঙ্গিক খরচ সহ, হাতে ৪-৫ হাজার টাকা থাকলো, ছোট যত মামলাই হোক। বুঝাতে পারলাম? বাজেট জি থাকলে স্যার আমরা অন্য মামলা করব, বাজেট না থাকলে সত্য ঘোষণা মামলা করব। ওকে, জি আরো একটা মামলা আছে, এই বাটোয়ারা মামলা। বাটোয়ারা মামলা এমন একটা মামলা যে সব এই বাটোয়ারা মামলা দিয়ে সকল রোগের চিকিৎসা হয়। বা- মানে এমন একটা মামলা, এটা ৩০০ টাকা কোর্ট ফি, কোর্ট ফিও কম, এবং বাটোয়ারা দিয়ে কিন্তু অনেক কিছু সমাধান হয়। এবং বাটোয়ারা মামলার সংখ্যা আদালতে সবচেয়ে বেশি। কেন? কারণ আপনি কোর্ট ফি দেওয়ার বাজেট নাই, বাটোয়ারা মামলা করলে হয়। আমার দখলে থাকার না থাকা, ওখান থেকে দখলে উদ্ধার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যখন প্র্যাকটিক্যালি শিখবেন জি কথাগুলো মনে পড়বে। ৫৪ ধারা চিরস্থায়ী নিষেধাজ্ঞা, অ্যাড ভ্যালোরাম। ৫৫ ধারায় বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বা ম্যান্ডেটরি ইনজাংশনের মামলা, অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি। ৫৭ ধারায় নেগেটিভ এগ্রিমেন্টের মামলা, অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি।
ওয়ারিশন বা সার্টিফিকেট সংক্রান্ত মামলা, এটাও অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি। উইল প্রবেটের বাস্তবায়নের মামলা অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি, কিন্তু এখানে 7% দিতে হয়, কোর্ট ফির পরিমাণটা বেশি। অন্যান্যগুলো 2%, সাকসেশনও 2%। উইল প্রবেটের মামলার কোর্ট ফি হচ্ছে 7%। প্রবেটে? হ্যাঁ, প্রবেটের মানে 10 লাখ আচ্ছা, টাকার যদি 10 লাখ টাকার যদি সম্পত্তি হয়, তাহলে এখানে 70,000 টাকা কোর্ট ফি দিতে হবে, এরকম। বুঝতে পেরেছেন? কিন্তু ম্যাক্সিমাম আচ্ছা, 45,000 দিতে হবে। জি। সাথে আবার 50% ভ্যাট। হ্যাঁ, 50% সাথে ভ্যাট। আবার ভ্যাট। অর্থঋণ আদালতের মোকদ্দমা, এটা অ্যাড ভ্যালোরাম। পারিবারিক আইনে মোকদ্দমা বা মোহরানা সংক্রান্ত মামলা, এটা 200 টাকা কোর্ট ফি ফিক্সড। পারিবারিক বিষয়গুলো যেহেতু ছোটখাটো বিষয়, তাই 200 টাকা কোর্ট ফি। এই কোর্ট ফির পরিমাণ কিছুদিন আগে ছিল মাত্র 50 টাকা। 50 টাকায় আমরা পারিবারিক মামলা, আমি কত করেছি আমার লাইসেন্সের পরে, রিসেন্টলি এটা বৃদ্ধি করে 200 টাকা করা হয়েছে। তাহলে তাহলে এমসিকিউ এটা কিন্তু সর্বনিম্ন স্যার, এই 200 টাকাটা তাহলে এটা সর্বনিম্ন। পারিবারিকের ক্ষেত্রে 200 টাকা, আগে 50 ছিল, এখন 200 টাকা হয়ে গেল। তাহলে ফরম্যাট নিয়ে বা সিভিল এর বেসিক্স নিয়ে আমার আর কোনো কথা নাই। এবার আমরা কোথায় যাব? মানে কিছুটা প্র্যাকটিক্যালে যাব, ঠিক আছে? সিভিল ড্রাফটিং এর প্র্যাকটিক্যালে যাব, কি মুসাবিদায় চলে যাব। হ্যাঁ, আজহার সাহেব বলেন। আজহার সাহেবের প্রশ্নগুলো সো রেলিভেন্ট, খুবই ভালো লাগছে আমার। ভেরি ভেরি, সরি স্যার, বারবার কোশ্চেন করি আমি। থ্যাংক ইউ আমি ভেরি স্যার, মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড কংগ্রাচুলেশন। আপনি প্রশ্ন করছেন, আমার খুবই খুবই ভালো লাগছে। যদি ক্লাসে এটা স্যার, শিক্ষার্থীরা মুখ বন্ধ করে থাকে, সেই ক্লাস নিতে ভালো লাগে বলেন? এই যে এড ভ্যালোরাম, এটা কি স্যার অলওয়েজ 2% হয় নাকি স্যার, উইথ 15% ব্যাট নাকি স্যার? হ্যাঁ, এটা হচ্ছে সিভিল কেসের ক্ষেত্রে, কিন্তু পারিবারিকের ক্ষেত্রে অ্যাড ভ্যালোরাম না। হ্যাঁ, যেখানে অ্যাড ভ্যালোরাম, আবার দেখবেন যে এছাড়া একটা 9 ধারায়, ওখানে আবার অ্যাড ভ্যালোরামের অর্ধেক বলে দিয়েছে। বুঝতে পেরেছেন? অর্ধেক, অর্ধেকের উপর আবার 15%। ওকে, মানে আমি জানতে চাচ্ছি যে অ্যাড ভ্যালোরাম মানে মিন্স মানে এটা 2% হবে, 2% 2% এটা এর সাথে 15%, না, না, এটাও এক্স্যাক্টলি, 15% ব্যাট। হ্যাঁ এটাও এক্স্যাক্টলি ঠিক না। আপনি যেটা বলছেন সেটা ঠিক, আবার ঠিক না। কিভাবে? অ্যাড ভ্যালোরাম মানে মূল্যের অনুপাতে কোর্ট ফি দিতে হবে, মূল্য বেশি সম্পত্তির কোর্ট ফি বেশি দাও, মানে অ্যাকর্ডিং টু দ্য ভ্যালু অফ সেটাই। দ্য প্রপার্টি। এটা হচ্ছে অ্যাড ভ্যালোরামের অর্থ। অ্যাড ভ্যালোরাম শব্দটা ল্যাটিন টার্ম, এর ইংলিশ হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ভ্যালু অফ দ্য শুট প্রপার্টি। ওকে, বা নালিশি সম্পত্তির এই তো মূল্যের অনুপাতে। ভ্যালু 2% হবে অলওয়েজ নাকি হ্যাঁ, স্যার? এখন এই মুহূর্তে 2% আছে, সরকার যদি এটা বৃদ্ধি করে দেয় কালকেই আদালতে, এটা যদি পার্লামেন্টে বৃদ্ধি করে জি 5% করে, তাহলে আর ওটা থাকলো 2%। তাই আমি সেটাই জি বলছি, স্যার, কিন্তু 2%। আজকে এখন পর্যন্ত আছে 2%, এটার সাথে 15% ব্যাট যোগ হ্যাঁ, হবে। এটা এখন প্রচলন আছে, এটা বৃদ্ধিও হতে পারে, তাই না? হওয়াটা স্বাভাবিক, জি স্যার, যেহেতু বাজেট বাড়ছে, সরকারকে তো ম্যানেজ করতে হবে, তাই না? জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আপনি লাইনে থাকেন, ভালো লাগছে আপনার প্রশ্ন, খুবই রেলিভেন্ট। থ্যাংক ইউ স্যার। আপনার প্রশ্নতে আমার আরো জ্ঞান বাড়ছে। দেওয়ানি না মোকদ্দমার স্যার, আরজি মোসাবিদা, হ্যাঁ। আপনার জ্ঞান তো আমাদের থেকে অনেক বেশি, ডেফিনেটলি স্যার।